চলুন প্রিয় দর্শক আবারও ফিরে যাই আজকের অতিথি কণ্ঠশিল্পী এলাহি ফারুকের কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া, বলছিলাম যে শিক্ষকতা পেশায় আছেন এবং সেই সাথে গান করছেন, দুটি একেবারে ভিন্ন আঙ্গিকের পেশা। একটু শুরুর গল্পটা শুনবো যে গানে আসলে কিভাবে আসা, কার অনুপ্রেরণায়? এটা মূলত আমার বাবা মা দুজনে আমাকে আসলে, আমাদের পরিবারে কেউ গানের কোনো ইয়ে ছিল না, কিন্তু আমি যেহেতু বড় ছেলে এই কারণেই আমাকেই তারা মনে করছে যে হয়তো গান করলে হয়তো সে ভালো থাকবে, ভালো করবে। এবং ছোটোবেলাতে আমি 9-10 থেকে আমি শুরু করি কোরাস গান, দেশের গান। এই তারপরে যাত্রাটা শুরু, আস্তে আস্তে বাংলাদেশ বেতার, টেলিভিশন, বিভিন্ন মিডিয়ায়। এবং বলছিলেন যে 35 বছর ধরে গানের সাধনা করে যাচ্ছেন, নিশ্চয়ই শেখা হয়েছে গান যেহেতু গুরুমুখী বিদ্যা। আপনার গুরুদের কথা কি? আমাদের গুরু, আমার বিশেষ করে আমার পৈতৃক নিবাস হলো রংপুরে। সেখানে শিল্পকলায় আমি 4 বছর একটা কোর্স কমপ্লিট করেছি, যেটা শিল্পকলা একাডেমি। সেখানে আমার বেশ কয়েকজন আমার গুরুজি ছিলেন, তার মধ্যে তমালকান্তি লাহিড়ী, ওস্তাদ মিজানুল ইসলাম মাজু, ফেরদৌস পিন্টু ভাই, এরকম বেশ কিছু গুণী মানুষের শরণাপন্নে আমি মিউজিকে আসছি। পরবর্তীতে রাজশাহী ইউনিভার্সিটিতেও আমি ওখানে কয়েকজন গুণী পেয়েছি। এর পরবর্তীতে ইন্ডিয়ায় আমি ওখানেও 2-3 মাস আমি গিয়ে তালিম নিয়ে আসছি শ্রীমতী আচার্য বনলতা সেনের কাছে, তারপরে গণিরঞ্জন ভাদুরীর কাছ থেকে আমি শিখছি। গান শিখবার তাগিদে দেশের বাইরে যাওয়া হচ্ছে, তো আমি যদি একটু স্পেসিফিকলি প্রশ্ন করি যে দেশের মধ্যেও শেখা হচ্ছে, দেশের বাইরেও শেখা হচ্ছে, তো আসলে তালিমের ক্ষেত্রে কোনো পার্থক্য যদি করতে বলি আর কি? এই সাবকন্টিনেন্টে এদিকে তো আসলে আমাদের একটা ঘরানা আছে, ক্লাসিক্যাল ঘরানা, কিছুটা মানে বলা চলে যে সুরের একটা মেলোডি, সুরের একটা ঘরানা। কিন্তু যখন আমরা বাইরে অন্য দেশে, বিশেষ করে থাইল্যান্ড, জাপান, অন্য যে, সেখানে আবার ওদের রক সংটা মানে বিটেড, এটা ওদের কাছে খুব মানে ওরা মনে করে যে হৃদয় স্পন্দন করে, অর্থাৎ মিউজিকটাও স্পন্দন করবে, এবং বিটে তারা কাজ করে। এবং ওখানে আমার মনে হলো যে আমি জাপানে ওয়ার্ল্ড জামুরিতে গিয়েছিলাম, সেখানে ওই যে ইয়ামাগুচিতে আমাদের যে প্রভিন্সে আমি যেখানে আমাদের ক্যাম্পটা ওয়ার্ল্ড ক্যাম্প, সেখানে 164টা কান্ট্রি সেখানে পার্টিসিপেট করেছে। সেখানকার মেয়র আসলো একটা অনুষ্ঠানে, সে আসে একদম বক্তব্য দিল মাত্র 2 মিনিটের। স্পিচ দেওয়ার পরে সে আবার নতুন আঙ্গিকে আসলো যে সে এখন মিউজিক করবে, এবং সে তখন তার পোশাক আশাক সহ তার একটা পুরো টিম চলে আসলো, এবং চমৎকারভাবে প্রায় ঘন্টাখানেক সে একদম সবাইকে মাতিয়ে রাখলো। প্রায় 30-40 হাজার দর্শক, এই সব বিশ্বের ইয়াং সবাই একদম এক হয়ে একদম মানে মিউজিকটাকে এনজয় করলো। আমি অবাক হয়ে গেলাম যে এটাই হলো আসলে আমাদের যে দেশের নেতৃত্ব বলেন, সমাজের নেতৃত্ব বলেন, বা এলাকায় নেতৃত্ব বলেন, যে যেখানে থাক না কেন, যদি তার মধ্যে সুর থাকে, তার মধ্যে যদি বিট থাকে, ইজ মাস্ট সাকসেস দ্য সোসাইটি। গান হলো তো আসলে গুরুমুখী শিক্ষা, কিন্তু সেক্ষেত্রে এখন দেখা যায় যে এই প্রজন্মে আসলে আমরা ওভাবে ওই শিল্পী, ওই আঙ্গিকের শিল্পী পাচ্ছি না, বা আমরা এলাম দেখলাম জয় করলামের একটি বিষয় রয়েছে, সেই প্রসঙ্গে জানবো আপনার কাছ থেকে। তবে তার আগে ভাইয়া বলছিলাম গুরুমুখী বিদ্যার কথা। গান আসলে শিল্পটা তো গুরুমুখী বিদ্যা, কিন্তু এখন তো আসলে আমরা ওই রকম শিল্পী পাচ্ছি না ওই আঙ্গিকের। তো আপনি একজন শিল্পী হিসেবে আপনার কি মনে হয় এই ক্ষেত্রে? এটা আমরা একটা সোশ্যাল মেসেজ। আমি মনে করি যে সঙ্গীতটা অনেক কঠিন জিনিস, এটা সাধনা করে আসতে হয়। এই বর্তমান এই আমাদের ডিজিটাল যুগে এই কিছু ইউটিউবে গান দেখলাম, শুনলাম, গাইলাম, এটা হয়তো ক্ষণস্থায়ী, কিছু সময়ের জন্য হয়তো আনন্দ দেয়, বাট এটা বহুদূর বা কাউকে স্মৃতি মনে রাখে না। ধরেন যে আমি আপনাকে আজকে এই অনুষ্ঠান থেকে বলছি যে আমাদের লালন কন্যা, আমাদের ফরিদা পারভীন, তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন, কিন্তু তার যে এই যে সুর, গান, লালনের যে তার সাধনার যে পংক্তিগুলা, তার সুরে যে মানে অবগাহন, এটা কিন্তু সবাইকে, পৃথিবী যতদিন থাকবে সবাইকে হৃদয়ে আন্দোলিত করবে। তো এইরকম অনেকেই এরকম আছে, যেমন আয়ুব বাচ্চুর কথা বলে যে তিনিও কিন্তু ব্যান্ডের গান করেছেন, কিন্তু তার প্রতিটা গানে দর্শক হৃদয়ে অন্য রকমের দোলা দিয়েছে। এইরকম অনেক ভালো ভালো শিল্পীরা রয়েছেন। সুবীর নন্দী আমাদের মাঝে নাই, কিন্তু তার গান প্রতিটা অনুষ্ঠানে, তার গান না হলে
সেই অনুষ্ঠানটা অসম্পূর্ণ থেকে যায়। তাহলে যদি সুর গান যদি আমাদের প্রজন্ম ঠিকভাবে যদি শেখে, তালিম নেয়, ওস্তাদ তারা যদি ওস্তাদের সান্নিধ্য নেয়, আমার বিশ্বাস যে সঙ্গীত অবশ্যই একদিন আমাদের প্রতিটা মানুষের হৃদয়ে একটা অন্যভাবে লালিত সব মানে ছোঁয়া দিবে। গান করবার পাশাপাশি গীতিকার সুরকার হিসেবেও কাজ করছেন, সেই গল্প শুনবো। এটা যখন আমি রেডিওতে গান করি তখন ওই গানের সুরের জন্য বা গানের লেখনের জন্য অনেক মানে সময় দিতে হয় বা তাদের পেছনে ধর্ণা ধরতে হয়। পরবর্তী যেহেতু মনে করলাম যে আমি যদি আগে থেকে কবিতা লিখি, উপন্যাস লিখি, আমি লেখা শুরু করে দিলাম মোটামুটিভাবে। যেহেতু আমি গানের একটা শখগুলো নিজে যখন আমি সুর করব বা লিখবো তখন কিন্তু একটা আলাদা স্বাচ্ছন্দ্য বোধ হয় মনে করি। এই তখন থেকে শুরু, প্রায় আমি 300-র মতো গান লিখেছি আর সুর করেছি প্রায় 150-200 মতো গানের মতো সুর করেছি। বেশ কিছু গান অবশ্য মানে সমুদ্রিত হয়েছে। এখন চেষ্টা করছি, দেখা যাক যদি জাতীয় পর্যায়ে গানগুলোকে যদি আরো করা যায় তাহলে হয়তো একটা ভালো মানুষ। একজন শিল্পীর মৌলিক গানকে বলা হয় তার নিজস্ব সত্তার একটি প্রতিবিম্ব। তো সেক্ষেত্রে যখন গান লেখেন আপনি, তখন আসলে কোন বিষয়গুলোকে মাথায় রেখে একটি গান লেখা হয়? গান লেখার পিছনে কতগুলা বিষয় কাজ করে। প্রকৃতি বা প্রেম বা আরাধনা বা ভক্তি, এই জিনিসগুলো যখন আমরা মানে এক একটা করে থিম মাথায় নিয়ে সেই আলোকে যদি আমরা গানটাকে তৈরি করি বা লিখি, তখন সেই জিনিসটা ফুটে ওঠে। বাহ, চমৎকার সৃষ্টি। ছোটবেলা থেকেই যেহেতু গানের সাথে জড়িত, কোন জনরার গান শুনে আসলে বেড়ে ওঠা? সচরাচর প্রতিটা মুহূর্তে আমার দেশপ্রেম, মানে দেশের প্রতি যে ভালোবাসা, মমতা, মানুষের প্রতি যে মমতা, ভালোবাসা, এই কাজ করতো। ছোটবেলায় আমি প্রথম যে আমি মঞ্চে যেটা গান করি সেটা হলো যে এই পদ্মায় মেঘনা, যেটা আমাদের ভূপেন হাজারিকার গান, অন্যরকম। জি জি। এই শুরু হয়ে গেল। তারপরে আমরা স্কাউটের সুবাদে বিভিন্ন ক্যাম্পে গেছিলাম, ওখানে বিভিন্ন কোরাস গান করতাম, বিভিন্ন ধরনের, এইভাবে শুরু হয়ে যায় মানে গানের ইয়েটা। তো বেশিরভাগই গণসঙ্গীত, রণসঙ্গীত, এগুলি আমাকে বেশি করে তাড়িত করছে। খুব ভালো লাগলো ভাইয়া আড্ডা দিয়ে। সামনের জীবনের জন্য শুভকামনা। আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমি আজকে এই বাংলা ভিশনের সকল দর্শককে শ্রদ্ধা জানাই এবং সেই সঙ্গে বাংলা ভিশন পরিবারকেও আমি বিনম্র শ্রদ্ধা জানাই, এবং যারা কলাকুশলী আজকে আমার সঙ্গে যারা সহযোগিতা করেছে, বিশেষ করে আপনাকেও সহ সেই সঙ্গে যারা রয়েছেন সবাইকে শ্রদ্ধা জানাই। আপনারা ভালো গানের সঙ্গে থাকবেন, বাংলা ভিশনের সঙ্গে থাকবেন, বাংলাদেশের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। অ্যাংলো আইরিশ লেখক ও চিকিৎসক অলিভার গোল্ডস্মিথের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময়ে অসহায়ত্বের শিকার হয়। দর্শক, আপনারা ভালো থাকুন, সুন্দর ও সুস্থ থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক।